কি ব্যাপার হাবিব, দেখি একাই পার্টি অফিসে বসে আছো, আর নেতা কর্মীগুলো কোথায়? নিজের খোঁজ খবরই রাখতে পারি না, আবার নেতা কর্মীদের খোঁজ খবর কেমনে রাখবো? এখন তো তুমি মহা ব্যস্ত লোক, সারাক্ষণ ব্যস্ততার মাঝে দিনকাল পার করো। দলের দুঃসময়ে দলের হাল ধরছ। তুমি তো এখন দলের দুর্দিনের কাণ্ডারি। এখানে ব্যস্ততার কি হলো? দলের সুসময়ে দলের সকল সুবিধা ভোগ করব, কিন্তু দলের দুঃসময়ে দলের হাল ধরবো না, দলের পাশে থাকবো না। এটা তো কোনো নীতিবান রাজনীতির বিদের কাজ হতে পারে না। যেমন দলের দুঃসময়ে দলের পাশে থাকতে হবে, এবং দলের সুসময় আসলে সেই সুসময়গুলো উপভোগ করতে হবে। এভাবে একটা দলকে সামনের দিকে নিয়ে যেতে হয়। দলের নেতা কর্মীদেরই যদি ঠিক ঠিকানা না থাকে, তাহলে ওই দল কি আর কখনো এগোতে পারে? আপনাদের মতো কিছু নেতা কর্মীর জন্যই তো বেশিরভাগ দলই বিপদে পড়ে। আপনারা আছেন বলে আজকে এই দশা জনতা পার্টি। দেখো হাবিব, ফালতু কথা বলবে না। তোমার থেকে আমার রাজনীতি কিন্তু শিখতে হবে না। আজকে থেকে রাজনীতি করি না। রাজনীতি করতে করতে কালো চুলগুলো সব পাকায় ফেলাইলাম। কখন কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। অতএব আমাকে এত জ্ঞান দেওয়ার জন্য এসো না, নিজের চরকায় তেল দাও। তুমি হাবিব, কি কারণে যে এত কাটাকাটি করতেছ সেটা মনে হয় আমরা কেউ বুঝি না। আমাদের মনে হয় তুমি বোকা মনে করছো। সামনে জাতীয় নির্বাচন, বগুড়া থেকে যাতে নমিনেশনটা তুমি পাও, সেই জন্য মাস্টার আর শামসুরে দেখাইতেছ তুমি দলের একনিষ্ঠ কর্মী। কিন্তু তুমি যে কত বড় বাটপার সেটা আমরা খুব ভালো করেই জানি। কথায় আছে না, ফালতু লোকের ফালতু চিন্তা ভাবনা। আপনার হয়েছে সেই রকম। নিজে যেই রকম সকলকে সেই রকমই ভাবেন। সুযোগ পাইলে যেই দিকে রাত সেই দিকে কাইট হয়ে যান, সেটা আমরা বুঝি না। আগে তো শামসুর পিছনে ঘুরা ঘুরা শামসুরে দিয়ে এমপির পদটা বাগাই নিছিলেন। এখন শামসু যখন চুরা ফালাই দিছে, তখন আবার তোতার পিছ ধরছেন। আপনি যে কত বড় ভণ্ড লোক সেটা এই বগুড়াবাসী খুব ভালো করেই জানে। অতএব পুরন্ত অশান্তি আর গাড়তে চাই না। হয় এখন তো আমরা ফালতু লোকই হমো, আসল জায়গায় যে হাত দিছি। কয়েকদিন আগেও তো ডনের বিষয়টা নিয়ে শামসু দইরা চড়াইতে চাইছিল। এখনই ভুলে গেছো সব কিছু? সকলটাই চিনা আছে, শুধু মুখ পরিষ্কার কাউরে কিছু বলি না দেখা মনে করছে এই শফিক মনে হয় সব কিছু ভুলে গেছে। আরে না, শফিক এখনো কোনো কিছু বলে নাই। দূর যা, এই ফালতু লোকের সাথে যে দেখা হইব সেটা আগে জানলে পার্টি অফিসে আসতাম না। মন মেজাজটাই খারাপ করে দিল। এই জাহাঙ্গীর, গাড়িটা বাই কর, আর পার্টি অফিসেই থাকবো না। একটা জিনিস লক্ষ্য করলাম চাচা, শামসু ভাই দায়িত্ব পাওয়ার পর থেকে প্রশাসন এখন আগের চাইতেও একটু জরুরিভাবে তদারকি করতেছে। আগে তো প্রশাসন নড়াচড়া করতে চায় নাই, কিন্তু এখন দেখেন প্রশাসনের সুর কত নরম।
জানি উপর মহলের অভিযোগ দেওয়ার কথা বলছি, সাথে সাথে নম নম শুরু করে দিছে। প্রশাসনও এখন অনেক চাপে আছে। আগে তো প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে গিয়েছে, তাদের তো কোনো পদক্ষেপই দেখি নাই। কিন্তু এখন দেখেন কি পরিমাণ সক্রিয়ভাবে মাঠে তারা কাজ করে যাচ্ছে। এই পরিমাণের বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে যে এখন নাকি জেলাগুলোতেও লোকজন কাভার করতে পারতেছে না। তাহলে একটাবার বোঝেন পুলিশ এখন কতটা অ্যাক্টিভ হয়ে কাজ করতেছে। আগের দিন এখন ভুলে যেতে হবে রে তোতা। আগে তো কাদের মোল্লা ছিল আন্দোলন দমানোর দায়িত্বে, কিন্তু এই কাদের মোল্লা তো দলের ভিতরে সবচাইতে বড় বেঈমান। কাদের মোল্লা দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছিল যে তারা যেন কোনো অবস্থাতেই বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার না করে, শান্তিপূর্ণভাবে এই আন্দোলন তারা দমন করবে। কিন্তু তাতে করে কি লাভ হয়েছিল? দিনের পর দিন আন্দোলন আরও নাগালের বাইরে চলে যাচ্ছিল। এভাবে আর কিছুদিন যদি কাদের মোল্লা দায়িত্বে থাকতো তাহলে নির্ঘাত আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হতো। বিরোধী দলেরা এতদিনে সরকার পতন করে ফেলতো। কিন্তু শামসু দায়িত্বে আসার পর দৃশ্যপটটা একদম পাল্টে গিয়েছে। এখন দেখ ধীরে ধীরে বিরোধী দলের আন্দোলন কতটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। এসবই হচ্ছে শামসুর মাথার খেলা। শামসু যদি এভাবে আর কিছুটা দিন চালিয়ে যেতে পারে তাহলে এই আন্দোলন একবারেই দমন হয়ে যাবে। তখন দেখবি দেশে আবার সেই আগের মতোই শান্তি ফিরে আসবে, কোনো ঝামেলা থাকবে না। শোনেক তোতা, তোরে বারে বারে বলতেছি শফিকের কথায় কিন্তু তুই নাচিস না। এই বগুড়া শহর আমাদের দায়িত্বে। এখানকার তুই হচ্ছিস সেক্রেটারি আর আমি হচ্ছে সভাপতি। এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর সম্পূর্ণ দায়ভার কিন্তু তোকে আর আমাকে নিতে হবে। দল কিন্তু ওদেরকে দেখবে না, দল কিন্তু তোরে আর আমারে চেনে। তাই যা করবি নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে তারপর করবি। শফিক কিন্তু আমাদের সকলের উপরই রেগে আছে, কারণ ওই ভালো কোনো পোস্টে যেতে পারেনি। তুই ওদের সবাইকে টপকিয়ে সেক্রেটারির পদে বসছস। উপরে উপরে যত মিল দিয়ে থাকুক, ভিতরে ভিতরে কিন্তু ঠিকই তোর ক্ষতি করার চেষ্টা করবে। না না চাচা, ওই বুড়া জিনের কথায় আমিও নাই। আমি তো তা সব সময় নিজের কথাই চিন্তা করি। সবার প্রথমে আগে আমার নিজেকে বাঁচতে হবে, তারপরেই অন্যজনের কথা চিন্তা করতে হবে। আমি যদি নিজেই বাঁচতে না পারি তাহলে অন্যের কথা ভেবে কোনো লাভ আছে? আমি তো আজকে আমার ক্ষমতা আছে বলে আমার পিছনে লোক আছে। যখন আমার ক্ষমতা থাকবে না তখন আমার পিছনে আমি কাউকেই খুঁজে পাবো না। সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ সেই ছোট কাল থেকেই আমি এই মানুষের পিছনে ঘুরে ঘুরে আসতেছি। তাই মানুষের মন কেমন, কোন মানুষ কি করতে পারে সেটা আমি দেখেই বলতে পারি। হ্যাঁ, ওইটাই। নিজের কথা আগে চিন্তা কর, তারপরে অন্যজনের কথা ভাবিস। নিজের অস্তিত্ব না থাকলে তোকে কিন্তু আর কেউ জিজ্ঞাসা করতেও আসবে না তুই কে। তাই নিজের কথা সব সময় চিন্তা করিস। অনেক তোতা, দলের সাথে আসিস, ভালো একটা পোস্ট নিয়া দলের জন্য কাজ কর। অবশ্যই দল তোকে
ভালো কিছু দেবে। তুই যদি দলের জন্য কাজ করিস, দলও তোর জন্য কাজ করব। ইতিপূর্বে কি করছিস সেগুলো ভুলে যা। শামসু কিন্তু খুবই নরম মনের মানুষ। পিছনের কোনো কিছু কিন্তু শামসু কখনোই ধরে রাখে না। তাই পিছনের সব কিছু ভুলে গিয়ে নতুনভাবে দলের জন্য পরিশ্রম কর। অবশ্যই দল তোর জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আপনার কাছে শুধু চাচা একটাই অনুরোধ, বগুড়ার কমিটি যেন কোনোভাবে বিলুপ্ত না হয়। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গেই থাকব। আপনারা যেভাবে কাজ করতে বলবেন সেই অনুযায়ী কাজ। কমিটি যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে কমিটি ভাঙার কোনো প্রশ্নই আসে না। এমনি এমনি তো আর কমিটি ভাঙ্গা হয় না। কমিটিতে যদি কোনো গড়বড় হয় তাহলে তো কমিটি অবশ্যই ভাঙ্গা হবে। তুই নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যা, বগুড়ার কমিটি কখনোই বিলুপ্ত হবে না। ওইটা নিয়ে তুই টেনশন করিস না। চাচা, আপনার মুখে এই ধরনের কথা শুনে একটু ভরসা পাইলাম। সারাক্ষণ শুধু বয়ে বয়ে থাকি কখন যে বগুড়ার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তাইলে চাচা এখন কি পার্টি অফিসের দিকে যাবেন না বাসায় চলে যাবেন? দূর চ্যাংরা, বাসায় যাই মুখেন। পার্টি অফিসে সকল নেতাকর্মী অপেক্ষা করতেছে। পার্টি অফিসের দিকে যা। আচ্ছা চাচা, ঠিক আছে তাহলে পার্টি অফিসের দিকেই যাচ্ছি। ভাই, সদরঘাট থেকে আপনার সাথে দেখা করার জন্য একজন লোক আইছে। বলিস কি রে, সদরঘাট থেকে আমার সাথে দেখা করার জন্য আবার কে আসলো? ওর নাম জিজ্ঞাইছিলি কি? নাম টাম কিছু বলছে? আন্তাজে মান্তাজে কোনো লোক কিন্তু আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসবি না। আমি এখানে কিন্তু আত্মগোপনে আছি, কথাটা মনে রাখিস। ক্ষুধা মিশালে লোকজন নিয়ে আসলে পরে কিন্তু একটা ঝামেলায় পড়তে হবে। তাই যাকে নিয়ে আসিস কিনা আগে ওর সব পরিচয় ডিটেলস সব জানবি, তারপর ভিতরে এসে আমাকে জানাইয়া পরে যদি আমি অনুমতি দেই তাহলেই ওকে নিয়ে আসবি। তাছাড়া কিন্তু হুট করে কাউকে আবার নিয়ে ভিতরে চলে আসিস না, তাতে করে কিন্তু আমার বিপদে পড়তে লাগতে পারে। না না ভাই, আমি কি এতটা পাগল নাকি? কেউ এসে আপনার কথা জিগাইব আর সরাসরি আমি আপনারে তার কাছে নিয়ে যাবো? এটা কোনোভাবে সম্ভব? আমি আগে ওর সম্পর্কে সব কথা জিগাইছি। তার চাইতে বড় কথা হইল ওই আমাদের গোপন কোডটি বলেছে। প্রথমে আইসা সান্ডার কথা জিগাইছে, তখনই তো বুঝতে পারছি ও আমাদের লাইনের লোক। তারপর ওর পরিচয় জিগাইছিলাম, ও বলতেছে ভিতরে গিয়া বিচ্ছু কালাম রে শুধু বলে যে সদরঘাট থেকে আব্বাস আইছে, তাহলেই ওই চিনতে পারবে এবং আমাকে ভিতরে নিয়ে যেতে বলবে। সেজন্যই আমি আপনার কাছে আইছি, যেই নামের কাউকে আপনি চিনেন কিনা। হ্যাঁ, পারফেক্ট। এভাবেই কাজ করবি তুই। আগে আইডেন্টিফাই করবি, এরপর আমাকে বিষয়টা জানাবি। তারপর আমি যদি চিনতে পারি তাহলেই ওকে ভিতরে নিয়ে আসবি। তাছাড়া উল্টা পাল্টা লোক কিন্তু ভিতরে নিয়ে আসা যাইব না। এতে কিন্তু আমাদের বিপদের সম্মুখীন হতে হবে। সারা দেশে আমার জন্য রেড অ্যালার্ট লেগে আছে। সবাই শুধু আমাকে খুঁজতেছে। পুলিশ প্রশাসন আমার বিষয়ে এই বিন্দু পরিমাণ যদি কোনো ক্লু পেয়ে যায় তাহলে সাথে সাথেই আমাকে তারা গ্রেপ্তার করে ফেলবে। অতএব
আমাদের খুব সতর্ক অবস্থানে থাকতে হবে। সিদ্দিক ভাই আমাদেরকে এখানে রেখেছে, ওনার যখন প্রয়োজন হবে তখনই আমরা এখান থেকে বের হব, বুঝতে পারলি? তাহলে ভাই এখন কি করব? এই নামের লোকের কি আপনি চিনেন? উনি কি আমাদের গ্রুপের লোকই? ওনারে কি ভিতরে নিয়ে আসবো নাকি ওইখান থেকে বিদায় করে দিব? কি বলতেছেন ভাই? ওনারে কি আপনি আগে থেকে চিনেন নাকি? কি করবি মানে? ওনারে তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। উনি আমাদের বড় ভাই আব্বাস। মনে হয় কোনো দরকারে আমার কাছে আইছে। ওনারে আমি খুব ভালো করে চিনি। তুই দেরি না কইরা তাড়াতাড়ি ওনারে ভিতরে নিয়ে আস। মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়া আব্বাস ভাই আইছে। তুই এখনই ওনারে ভিতরে নিয়ে আয়, দেরি করিস না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ওনারে এখনই ভিতরে নিয়ে আসতেছি। কেরে বিচ্ছু কালাম, কি অবস্থা তোর? কেমন আছো তুই? এই তো ভাই, আপনাদের দোয়ায় আছি কোনো রকম। তা ভাই, দাঁড়াই আছেন কেন? বসেন। তা এবার ভাই বলেন তো দেখি, হঠাৎ করে আপনি আমার আস্তানায় কি করতেছেন? বা আপনি আমার এই আস্তানার ঠিকানা কি করে জানলেন? এটা তো খুব গোপনীয়ভাবে পরিচালনা করে আসা হচ্ছে। সিদ্দিক ভাই ছাড়া তো এই আস্তানার খবর অন্য কেউ জানে না। আপনি তাহলে ভাই কিভাবে আমার এই আস্তানার ঠিকানা পাইলেন? আর কি জন্যই বা এখানে আসলেন? শোন বিচ্ছু, সিদ্দিক ভাই আমারে এই জায়গায় পাঠাইছে। সিদ্দিক ভাই তোর এই আস্তানার ঠিকানা দিয়েছে। শোনেক, সিদ্দিক ভাই এখন খুব সংকটের মুহূর্তে আছে। তার চারদিক দিয়ে এখন বিপদ। তাই সিদ্দিক ভাই চাইতেছে তোকে এখন এই আস্তানা থেকে। ও এই কথা, সমস্যা নাই ভাই। সিদ্দিক ভাইয়ের বিপদ মানে আমারও বিপদ। সিদ্দিক ভাই আমারে এই জায়গায় পাইলা পুষা রাখতেছে। সময়ের অপেক্ষায় এতদিন বইসা ছিলাম। এখন যেহেতু সিদ্দিক ভাই বের হইতে বলতেছে, অবশ্যই এখান থেকে আমি বের হব। কবে, কখন, কোন জায়গায় কি করতে হবে আপনি শুধু বলেন, আমি আপনার কথা মতো সেই অবস্থানেই কাজ করব। অতি তাড়াতাড়ি তোর এখান থেকে বের হওয়ার সময় হয়েছে। শুধু আমার সংকেতের অপেক্ষায় থাক। যেই দিন তোরে সংকেত দিব, সেই দিন সাথে সাথে এখান থেকে বের হয়ে অপারেশন শুরু করে দিবি। মনে রাখিস, এবার কিন্তু অনেক বড় ধরনের একটা মিশন হাতে নিছি আমরা। এটা কমপ্লিট করতেই হবে। মাসুদও এখনো নেই। কোপা শামসু ওরে কয়েকদিন যাবৎ কোপা শামসুর আস্তানায় আটকায় রাখছে। তাই এখন সব দায়িত্ব তোর আর আমাকে সামাল দিতে হবে। তাই তুই রেডি থাকিস, যে কোনো সময় তোর ডাক চলে আসতে পারে। আমি এখন যাই, পরে আবার যখন দরকার হয় তোকে খবর পাঠাবনি। তুই সঙ্গে সঙ্গে বের হয়ে যাস। এখন আর বসে থাকার সময় নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা যেদিন বলবেন সেই দিনে আমি অ্যাকশনে চলে যাবনি। সিদ্দিক ভাইরে বলবেন তার বাঘ সব সময় সজাগ আছে, সময় মতো হুঙ্কার ছেড়ে দিবে। আমি থাকতে সিদ্দিক ভাইকে কোনো টেনশন করতে বলবেন না। যত ঝড়ঝাপটা বিপদ আসুক না কেন, সবই বিচ্ছু মাসুদ সামাল দিবে।